সেনাবাহিনীর পর এবার রেজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌবাহিনী। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন মাঠে থাকবে তারা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে ফের আন্দোলন। প্রধান উপদেষ্টার আশ্বাস, 7 দিনের মধ্যে সিদ্ধান্ত। আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য, সেটারই একটা প্রতিবেদন 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশৃঙ্খলার ঘটনায় 17 উপসচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। চাকরির বয়সসীমা বৃদ্ধি নিয়ে কমিটি গঠন। সংস্কার কমিশন কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন ডক্টর ইউনূস। জাতিসংঘের সফর সফল হয়েছে বললেন প্রেস সচিব। এবং উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি। লালমনিরহাটে ধান ও মৌসুমী সবজির ব্যাপক ক্ষতি। কুড়িগ্রামে দেখা দিয়েছে নদী ভাঙন। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। সশস্ত্র বাহিনীর পর এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌবাহিনীর কর্মকর্তারা। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সশস্ত্র বাহিনী সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কর্মকর্তাদের মতো রাজধানী ঢাকা সহ সারা দেশে তারা এই ক্ষমতা পেলেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফৌজদারি দণ্ডবিধি 1898 এর 12(1) ও 17 ধারার অনুযায়ী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত তারা এই ক্ষমতা পাবেন। এর আগে 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। দীর্ঘ 12 বছরেও সমাধান না পেয়ে ফের মাঠে চাকরি প্রত্যাশীরা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিতে আন্দোলনে নামেন তারা। দিনভর যমুনার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ শেষে সন্ধ্যায় ডক্টর ইউনূসের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। আলোচনায় চাকরিতে প্রবেশে 35 বছর করার বিষয়ে আশ্বাস পান তারা। সেই সঙ্গে আগামী 7 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন সমন্বয়করা। বিস্তারিত এনআই নাহিদের রিপোর্ট। দিনভর আন্দোলনের পর অবশেষে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে সরে গেলেন চাকরি প্রত্যাশীরা। সোমবার সন্ধ্যায় আন্দোলনকারীদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় প্রবেশ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের সঙ্গে আলোচনা করেন তারা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর বাস্তবায়নের জন্য মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার প্রধানের সঙ্গে প্রতিনিধি দলের সভা হবে জানান সমন্বয়করা। দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মহিদ স্যারের সাথে, যিনি জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা, তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে, সাক্ষাৎ করবে আলোচনার জন্য দাবি বাস্তবায়নের জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য, সেটার একটা প্রতিবেদন 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। এর আগে বিকাল 4:30টার দিকে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে 1 ঘন্টার আলটিমেটাম দেন। আমরা অনুরোধ জানাচ্ছি, এই 1 ঘন্টার মধ্যেই হয় আপনারা আমাদের কাছে আসুন, নয়তো আমাদের প্রতিনিধি টিম আপনাদের কাছে নিয়ে আমাদের এটার একটা সুষ্ঠু সমাধান করুন। বয়সসীমা বৃদ্ধির দাবি বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠন করে দিয়েছে সরকার। আগামী 7 কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়ার চেষ্টা করলে দুপুর 1:30টার দিকে আন্দোলনরতদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। শাস্তি পেতে যাচ্ছেন 17 উপসচিব। ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে বিশৃঙ্খলা এবং হট্টগোল করার অপরাধে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। বিকেলে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এ সময় সরকারি চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির বিষয়ে পর্যালোচনা কমিটি করার কথাও জানান জনপ্রশাসন সচিব। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকার 9 এবং 10 সেপ্টেম্বর সারা দেশে 59 জেলায় ডিসি নিয়োগ দেয়। নতুন নিয়োগ পাওয়া এই 59 জনকে নিয়ে তীব্র আপত্তি ও ক্ষোভ জানায় একদল কর্মকর্তা। নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে 10 সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে 3 ঘন্টার বেশি সময় হট্টগোল করে তারা। এই ঘটনায় করা কমিটির প্রতিবেদন নিয়ে সোমবার বিকালে সংবাদ সম্মেলন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। জানান, প্রতিবেদনে 17 জন উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি সুপারিশ করেছে তদন্ত কমিটি। 8 জনকে বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে কিছু প্রসিডিউর আছে, গুরুদণ্ড দেওয়া যেতে পারে। 8 4 জনকে বলা হয়েছে বিভিন্ন তদন্ত সাপেক্ষে এবং আমাদের বিধিবিধান আছে, লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর 5 জনের ব্যাপারে বলা হয়েছে তিরস্কার, প্রথম সাবধান করা, ভবিষ্যতে এই ধরনের এটা দেওয়া যেতে পারে না। এই নাম এখানে প্রকাশ্য বিবেচনা। আপনারা জেনে গেলেন যে 17 জন কর্মকর্তা, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 17 জনের সবাইকে উপসচিব। ইয়েস। কথা বলেন সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি নিয়ে আন্দোলন প্রসঙ্গেও। তিনি জানান, এ নিয়ে 2 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জনাব আব্দুল মুহিত চৌধুরী, যিনি বিগত সরকারের অনেকদিন আগে উপদেষ্টা ছিলেন, সরকারের সিনিয়র সচিব ছিলেন, অনেকে আপনারা সবাই চেনেন। এই কমিটির মেম্বার সেক্রেটারি হল এক্স অফিসিও সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল, এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে। 3 কোটি টাকার ক্যাশ চেক নিয়ে ডিসি প্রদানের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন জনপ্রশাসন সচিব। দিস ইজ নাম্বার 1। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। 6টি সংস্কার কমিশন কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শফিকুল বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফর সফল হয়েছে। এ সময় নির্বাচন ইস্যুতে সেনা প্রধানের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচন কবে হবে তা দেশের জনগণই নির্ধারণ করবে। He was given a rockstar reception there. সবাই তার সাথে দেখা করতে চেয়েছেন এবং যেগুলো মূল যে এসেন্স ছিল সেটা এটা হিস্টোরিক হওয়ার জন্য সবচেয়ে সবাই বলেছেন এই গভর্নমেন্টের সাথে, এই গভর্নমেন্টকে তারা সাপোর্ট করেন এবং এর সাথে তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা কাজ করতে ইচ্ছুক। 6 জন কমিশনারে যখন নাম হয়ে গেছে, আমি বলতে পারি যে কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে। কিন্তু যেটা হচ্ছে যে পুরো পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার, তার সাথে একটু আলাপ হবে, হয়ে তাদের মতামতটা একটু চাওয়া হবে অনেক কিছুতে। 23টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে 3 মাসের মধ্যে আওয়ামী লীগের রেখে যাওয়া অর্থনীতির খসড়া শ্বেতপত্র প্রকাশের আশা জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশে গেল 1.5 দশকে ব্যবসায়ীরা কোনো ন্যায্য হিস্যা পাননি বলে জানিয়েছেন তরুণ উদ্যোক্তারা। আর নিজেদের মজুরি যথোপযুক্ত নয় বলে দাবি করেন শ্রমিকরা। দুপক্ষের সঙ্গে বৈঠকে এমন তথ্য পাওয়ার কথা জানান কমিটি প্রধান। ফখরুল ইসলামের রিপোর্ট। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়নে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সঙ্গে শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেরিয়ে সিপিডির রিসার্চ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত 1.5 দশকে দেশের বহু শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমিক অধিকারের জন্য কাজ করা ট্রেড ইউনিয়নও বন্ধ হয়েছে। সামাজিক ও মৌলিক সুরক্ষা হারিয়েছে শ্রমিকরা। বাংলাদেশে গত দশক বা আরও সাম্প্রতিক অতীতে দেশের যেটুকু উন্নতি হয়েছে, সেই উন্নতিতে বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিস্যা পায় নাই। যে বাংলাদেশের শ্রমিকদের যেই আপনার মজুরি, সেই মজুরি যথোপযুক্ত না। ওনারা আরও বলেছেন যে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য যে সমস্ত সামাজিক সুরক্ষা রাখার কথা, বাসস্থান সহ অন্যান্য মাতৃত্বকালীন ছুটি ইত্যাদি, সেগুলোও যথেষ্ট না। এই সময় দেশের অর্থনীতির শ্বেতপত্র প্রকাশের রূপরেখাও তুলে ধরেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। বলেন, পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের অংশীজনদের সঙ্গে কথা বলা হবে। আমরা সমস্যা চিহ্নিত করে যে সমস্ত প্রতিষ্ঠান এগুলির সাথে যুক্ত, আমরা সেইগুলিকে আলোচনা করার চেষ্টা করেছি, তাদের কি বক্তব্য আছে বোঝার জন্য। 23টা বিষয়ের উপর আমরা 11 জন মানুষ লিখতেছি। আমরা যেহেতু সবগুলোকে একত্রিত করে আমরা উপনীত হব। যেদিন সেগুলি করে উপনীত হব, সেদিন সর্বপ্রথম আপনাদের সাথে আলোচনা করব এবং যখন আমরা খসড়া রিপোর্টটি
প্রধান উপদেষ্টার হাতে তুলে দিতে পারবো। এই সময় 3 মাসের সময়সীমা ধরে 11 জনের সমন্বয়ে অর্থনীতির শ্বেতপত্র প্রকাশের কাজ এগিয়ে যাচ্ছে বলেও জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় উদ্ধার, শুকনো খাবার সরবরাহ এবং পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি নেতা এজএম জাহিদ হোসেন। সোমবার রাতে দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন এবং ত্রাণ পুনর্বাসন কমিটির নেতৃত্বে ত্রাণ বন্যার্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই অবস্থায় এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে কিছুক্ষণ আগে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলিত হই। কারণ এই উত্তরাঞ্চলের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ করে 5টি জেলা এখন বেশি এফেক্টেড, আর 2টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি হচ্ছে বগুড়া আর সিরাজগঞ্জ। আমরা বন্যার চলার সময় উদ্ধার কার্যক্রম এবং শুকনো খাবার সরবরাহ, বন্যা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম এটি অব্যাহত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। চট্টগ্রাম বন্দরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় 3 জন নিহত হয়েছেন। সকালে বন্দরের ডলফিন জেটিতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন বাংলার জ্যোতি নামে ওই জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে। নিহতরা হলেন ওয়ার্কশপ অটো মেকানিক নুরুল ইসলাম, ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা এবং মেকানিক্যাল ফিল্টার হারুনুর রশিদ। জাহাজটিতে 11,700 মেট্রিক টন তেল ছিল। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে আনে। জাহাজের সামনের অংশ থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজটিতে 35 জন ক্রু এবং 10 থেকে 12 জন শ্রমিক ছিল। ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করেছে শিপিং কর্পোরেশন। 10টার দিকে একটা বিকট শব্দ শুনলাম, যে বিস্ফোরণের শব্দ। শোনার পরে তাড়াতাড়ি অফিস থেকে বেরোয় আমরা ডলফিন 7-এ গেলাম, মানে ডলফিন অয়েল যেটি 7-এ গিয়ে দেখলাম যে জাহাজের সামনের পয়েন্টে আপনারা আগুন লাগছে, এবং আমাদের চোখের সামনে দেখলাম যে 2-1 মানুষ উড়ে, মানে বিস্ফোরণের সাথে উড়ে ওদের খন্ড খন্ড কয়েক জায়গায় জাহাজ থেকে লাফালাফি করে অনেকের মধ্যে নদীতে ঝাঁপ দিচ্ছে, অনেকে আবার আপনার সিঁড়ি দিয়ে নামতেছে। দেখি নামার পরে কিছুক্ষণ পরে জাহাজের রশিদে আগুন ধরে গেছে। তারপর জাহাজ আস্তে আস্তে ঘুরি আপনার রিভানের ডলফিন জেটি থেকে মানে ফদ্দা জেটির দিকে যাই, ভিড়ে গেছে। তিস্তার পানি কমতে শুরু করেছে, সেই সাথে উন্নতি হচ্ছে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির। তবে পানি কমলেও ভোগান্তি কমেনি। দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেই বলছেন স্থানীয়রা। শত শত হেক্টর আমন ক্ষেত এখনো পানিতে নিমজ্জিত। এতে ব্যাপক ক্ষতির শঙ্কা কৃষকের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। তিস্তায় কমতে শুরু করেছে পানি, ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। লালমনিরহাটে বর্তমানে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 45 সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও এখনো কমেনি দুর্ভোগ। এছাড়া এখনো নিম্নাঞ্চল ও চরাঞ্চলের অন্তত 8,000 হেক্টর আমনের ক্ষেত পানিতে নিমজ্জিত আছে। পানি দ্রুত কমায় বাড়ছে নদী ভাঙনের শঙ্কাও। বৃষ্টিতে নদীর পানি প্রচুর এখানে হয়ে গেছে। বাড়ি ঘর ধরে পানি এবং গরু বছর থেকে জায়গা নাই, খাওয়া দাওয়ার অনেক কষ্ট হয়ে গেছে, বেড়ান করার কষ্ট হয়ে গেছে। এই এক গলা পানি ভাঙি যায়, এখন এই যে রাস্তায় আসতেছি। আমার বাড়ির কাল হাতে মনে কর বেশি, মনে কর পাক করি খাবার তার বুদ্ধি নেই। তুলে খাটের উপর তুলিয়ে কোনো মতে গাড়ি হালকা ভাত পাক করে খাওয়া কোনো চুলে টুলে সম্পূর্ণ বাড়ি ঘর শোকগুলি তলে গেল। এই আপনি দেখেন তোষক বাড়ি শোক তলে গেছে। এদিকে কুড়িগ্রামে বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় তিস্তা অববাহিকার বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। গত 25 ঘন্টায় 39 সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী অববাহিকার চরাঞ্চল সহ নিচু এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও তলিয়ে আছে 431 হেক্টর জমির আমন ক্ষেত। এতে চরম ক্ষতির মুখে কৃষক। তবে পানি দ্রুত নামায় ফসল নষ্ট হওয়ার শঙ্কা কম বলছে কৃষি বিভাগ।
অন্যদিকে পানি বাড়া কমার সাথে তীব্র হয়েছে তিস্তাপাড়ের ভাঙন। প্রত্যেকের বাড়ি বাড়ি পানি আছে। এখন এই যে নদী এমনভাবে ধরছে যে ধানের অবস্থাগুলো দেখতেছেন, খাইতে পাইতেছে না, কিছু করতে পারতেছে না, অনেক অসহায়ের মধ্যে পড়ে আছি। এখন যদি কেউ যদি সাহায্য করে পারে তাহলে তো আরো ভালো হবে। আসলে আমার নিজস্ব জমি অনেক কিছু ক্ষতি হয়েছে, ধান সহ। এই অবস্থা আমাদের মানে খুব বিপদের ভিতরে আছি আমরা। এমনিতে নদীর পানি বৃদ্ধি, তার ভিতরে নদী ভাঙন। রংপুরেও তিস্তার পানি নামতে শুরু করেছে। বর্তমানে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। তবে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চাহিদা রয়েছে। একই সাথে আমন আবাদে ব্যাপক ক্ষতির শঙ্কা চাষিদের। হুট করে বন্যা পানি ঢোকার কারণে আমাদের আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আবাদের বাড়ি ঘরে চলাফেরার অসুবিধা হয়ে গেছে। এত টাকা পয়সা খরচ করে আবাদ করলো, এখন যে ব্যবসা হয়ে গেল, কি দিয়ে কি করবে চলবে। ওই 80 দেখা যাওয়ার সময় দেখেন তীব্র টাঙ্গানি আছে। এখন তো ওই বাড়িতে আসে, এখন পাকটাক পাইবে নাকছি, এখন যাওয়া আসি করা লাগে। ছাগল টাগল আছে, গরু টরু আছে। আমার স্কুলে পানি ওঠে এবং বিকালবেলা ফির ঘরের ভিতরেও পানি ওঠে, সেই পানি নামে গেছে। পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগের পাশাপাশি পানিবাহিত রোগ ছড়াবার শঙ্কায় স্থানীয়রা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। আপৎকালীন ও চিকিৎসা প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া হচ্ছে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। শেখ হাসিনা সরকার পতনের পর বন্ধ করে দেয়া হয় ভারতীয় ভিসা পরিষেবা। পরিস্থিতি বিবেচনায় দূতাবাসের কর্মীদের দেশে ফিরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হয়। কিন্তু ভিসা জটিলতার কারণে বিক্ষোভ হলে বাড়তি নিরাপত্তা মোতায়েন করে অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত জানালো ভারতীয় কর্তৃপক্ষ।